খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেলে। আজ ২০ তারিখ শনিবার জানাইব আজকের বাছাই করা ৬টি তাজা খবর। শুরুতে হেডলাইন। আদালতের রায় ঘিরে অনিশ্চয়তায় রাজ্যে ৩ লক্ষ শিক্ষক, চাকরি রাখতে দিতে হবে নতুন পরীক্ষা। ২২ সেপ্টেম্বর থেকে স্বস্তির বার্তা, সস্তা হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এলপিজির দামের দিকেও আশার আলো। কোর্টে চাঞ্চল্যকর সাক্ষ্য, বেআইনি নিয়োগে চাপ দিতেন পার্থ মুকুল, জানালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। নেপালের আন্দোলনের নেপথ্যে বড় ষড়যন্ত্র, ১০ দিন পর প্রকাশ্যে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পুজোর মুখে দক্ষিণবঙ্গে বিপর্যয়, আবহাওয়া দপ্তরের জরুরি সতর্কবার্তা। নমস্কার, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। আদালতের রায় ঘিরে অনিশ্চয়তায় রাজ্যের ৩ লক্ষ শিক্ষক, চাকরি রাখতে দিতে হবে নতুন পরীক্ষা। সুপ্রিম কোর্টের এক নির্দেশকে ঘিরে দেশজুড়ে প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গেও প্রায় ৩ লক্ষ শিক্ষক এই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছেন। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, চাকরিতে টিকে থাকতে হলে অথবা পদোন্নতির সুযোগ পেতে হলে আগামী ২ বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা ট্যাট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ফলে প্রশ্ন উঠছে, এ নিয়ম কার্যকর হলে কাদের ওপর তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এক সপ্তাহ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করে। আদালতের নির্দেশ অনুযায়ী যেসব শিক্ষকের চাকরি জীবনের মেয়াদ ৫ বছরের কম বাকি, কেবল তারাই এই নিয়ম থেকে ছাড় পাবেন। বাকি সকল শিক্ষকের জন্য টেট পাশ করা অপরিহার্য। এই সিদ্ধান্ত প্রকাশে আসার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষক সমাজের মধ্যে অস্বস্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। এই রায়ের প্রতিবাদে শিক্ষক সংগঠনগুলো সরব হয়েছে। স্কুল টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়া STFI ইতিমধ্যেই শিক্ষার অধিকার আইনের ২৩ নম্বর ধারায় সংশোধনের দাবি জানিয়েছে এবং সেই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের শিক্ষা দপ্তরকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছেন। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে তামিলনাড়ু ও কেরলও। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ আসেনি, তবুও রাজ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দফতরে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন, ২০১০ সালে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কেন ট্যাটের আওতায় আনা হচ্ছে। তার যুক্তি, আইন কার্যকর হওয়ার আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের উপর নতুন নিয়ম চাপানো অন্যায়। শিক্ষকদের অভিযোগ, পেশাভেদে নিয়মে এই বৈষম্য কেন? অধ্যাপকদের ক্ষেত্রে নেট বা সেট পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার আগে যারা বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের আর এই পরীক্ষায় বসতে হয়নি। চিকিৎসকরাও পুরনো নিয়মে নিয়োগ পাওয়ার পর নতুন করে নিট পরীক্ষায় বসেননি। তাহলে কেবল স্কুল শিক্ষকদের ক্ষেত্রেই কেন নতুন নিয়ম চাপানো হচ্ছে? এই পরিস্থিতিতে বিজেপি ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি পিন্টু পাড়ই মনে করছেন, অতীতের মতো এবারও দলমত নির্বিশেষে শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়েই এই আইনি জটিলতার মোকাবিলা করতে হবে। ২২ সেপ্টেম্বর থেকে স্বস্তির বার্তা, সস্তা হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এলপিজি দামের দিকেও আশার আলো দেশে। সাধারণ মানুষের কাঁধে কিছুটা স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর GST হ্রাস কার্যকর করেছে। এর ফলে খাবার দাবার ও দৈনন্দিন ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রের দাম কমেছে, যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বড় সহায়ক হবে। লক্ষ্মীর ভাণ্ডার, বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা। কি হতে পারে জানুন। আর কদিনের অপেক্ষা, সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে ৬,৮০০ টাকা। কারা পাবেন? ব্যবসার আইডিয়া, অফিসের চিন্তা ছেড়ে দিন, এই ব্যবসা আপনাকে দেবে মাসে ১ লাখ টাকা আয়। বৃহৎ ভোগ্যপণ্য সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী এই জিএসটির হ্রাসের ফলে শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, শিশুদের পণ্য, কফি এবং স্বাস্থ্যকর পানীয়ের দাম কমেছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানির হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, প্যাম্পার্স, জিলেট ও ওরাল বি ব্র্যান্ডের পণ্যে এই পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। হেড অ্যান্ড শোল্ডার ৩০০ মিলিলিটার শ্যাম্পুর দাম ৩৬০ টাকা থেকে কমে হয়েছে ৩২০ টাকা।
প্যান্টিন ৩৪০ মিলিলিটার শ্যাম্পুর দাম ৪১০ টাকা থেকে কমে হয়েছে ৩৫৫ টাকা। প্যাম্পার্স ড্রাইপার ও বেবি ওয়াইপসও এখন নতুন হ্রাসকৃত দামে পাওয়া যাবে। জিলেট শেভিং ক্রিম ৪৫ টাকা থেকে কমে হয়েছে ৪০ টাকা। ওরাল বি টুথব্রাশ ৩৫ টাকা থেকে কমে হয়েছে ৩০ টাকা। এর ফলে শুধু দাম কমেনি, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আর্থিক চাপও কিছুটা হালকা হয়েছে। এলপিজির দাম কি কমবে? জিএসটি হ্রাসের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকের মনে প্রশ্ন উঠেছে, এলপিজি সিলিন্ডারের দাম কি কমবে? বর্তমানে বড় শহরগুলিতে দাম হল দিল্লি ৮৫৩ টাকা, মুম্বাই ৮৫২.৫০ টাকা, কলকাতা ৮৭৯ টাকা, চেন্নাই ৮৬৮.৫০ টাকা, বেঙ্গালুরু ৮৫৫ টাকা, হায়দ্রাবাদ ৯০৫ টাকা, পাটনা ৯৪২.৫০ টাকা। এখনও পর্যন্ত সরকারি ঘোষণায় এলপিজির দামের সঙ্গে জিএসটি হ্রাসের কোনো সরাসরি সম্পর্ক নেই। তবে বাজারে অন্যান্য জিনিসপত্র সস্তা হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, যা নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারে প্রভাব। ভোগ্য পণ্য সংস্থাগুলি ইতিমধ্যেই নতুন দামের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। দাম কমায় ক্রেতাদের জন্য এখনই ভালো সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে মহামারী ও মুদ্রাস্ফীতির পরে দৈনন্দিন পণ্যের খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। বিশেষজ্ঞদের মতে জিএসটি হ্রাস শুধু দামে ছাড়ই আনছে না, বরং বাজারে স্বচ্ছতা ও গ্রাহক আস্থাও বাড়াচ্ছে। এতে ছোট ব্যবসায়ীরাও লাভবান হবেন, কারণ ক্রেতারা কম দামে ভালো মানের পণ্য কিনতে পারবেন। ফলে শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে স্বাস্থ্যকর পানীয় সবকিছুর দাম কমেছে। এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসবে। যদিও এলপিজির দাম এখনও অপরিবর্তিত, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নতুন দাম অবশ্যই পরিবারের বাজেটে বড় সহায়ক হবে। কোর্টে চাঞ্চল্যকর সাক্ষ্য। বেআইনি নিয়োগে চাপ দিতেন পার্থ ও মুকুল, জানালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুরু হল নিয়োগ মামলার বিচার প্রক্রিয়া। শুক্রবার প্রথম দিনের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালের বিছানায় শুয়ে চোখে কালো চশমা পরে তিনি অংশ নেন শুনানিতে। অনলাইন মাধ্যমেই উপস্থিত ছিলেন অশোক সাহা, এসপি সিং ও প্রসন্ন রায়। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এদিন সাক্ষ্য দেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা ওই প্রাক্তন চেয়ারম্যানকে সিবিআইলে আইনজীবী প্রশ্ন করেন, এসএসসি চেয়ারম্যান হওয়ার আগে তিনি কোথায় ছিলেন? জবাবে তিনি জানান, তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। ২০১১ সালের ৬ জুন রাজ্যপালের অনুমোদনে তিনি চেয়ারম্যান পদে যোগ দেন। প্রসঙ্গক্রমে তিনি জানান, মুখ্যমন্ত্রী সরাসরি তাকে চেয়ারম্যান পদে বসানোর কথা জানিয়েছিলেন। এই প্রসঙ্গে বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আপত্তি জানান এবং বলেন, এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম না আনা উচিত। প্রাক্তন চেয়ারম্যান দাবি করেন, ৪ বছরের জন্য নিয়োগ পেলেও চাপের মুখে পড়ে মাত্র ২ বছরের মাথায় পদত্যাগ করতে হয় তাকে। তার কথায়, মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় বেআইনি নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন। এ নিয়ে আদালতে প্রশ্নোত্তর চলে। বিচারক, চাপ বলতে কারা চাপ দিয়েছিলেন? সাক্ষী, বিভিন্ন নেতা, যেমন মুকুল রায়। সরাসরি না হলেও পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও চাপ এসেছিল। পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী, আমার মক্কেলের নাম নেওয়া হলে পাশে পরোক্ষভাবে শব্দটি লিখে রাখতে হবে। সাক্ষী, একদিন পার্থ চট্টোপাধ্যায় আমাকে তার বাড়িতে ডেকেছিলেন, তবে সেই চাপ আমি মেনে নিতে পারিনি, তাই শেষ পর্যন্ত পদত্যাগ করি। বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় আরও প্রশ্ন করেন শিক্ষা সেলের ভূমিকা ও দ্বাদশ আরএলএসটি পরীক্ষা নিয়ে। তবে সাক্ষীর দাবি সেই সময় কোনো অভিযোগ ছিল না। সঞ্জয়ের অভিযোগ, সিবিআইয়ের চাপে তিনি এমন বলছেন। সাক্ষী দৃঢ়ভাবে তা অস্বীকার করেন। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী সাক্ষীকে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে প্রশ্ন করেন। তিনি তুলে ধরেন যে সাক্ষী ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের সময় ইস্তেহার কমিটিতেও ছিলেন। বিপ্লবের দাবি, আপনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে সিবিআইকে পার্থবাবুর নাম দিয়েছেন, কিন্তু সাক্ষী সেই অভিযোগও অস্বীকার করেন। শনিবারও বিচার প্রক্রিয়া চলবে। এদিন সাক্ষ্য দিতে পারেন এসএসসির আর এক প্রাক্তন আধিকারিক। পরবর্তী শুনানি আগামী সোমবার। এই মামলায় মোট ৮ জন সাক্ষ্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ব্যক্তিগত সহকারী, এসএসসির এক আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার ও আঞ্চলিক শাখার প্রাক্তন চেয়ারপারসন। নেপালের আন্দোলনের নেপথ্যে বড় ষড়যন্ত্র। ১০ দিন পর প্রকাশ্যে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। নেপালের আন্দোলনের নেপথ্যে বড় চক্রান্তের অভিযোগ। মুখ খুললেন কেপি শর্মা ওলি।
সম্প্রতি হওয়া জেনারেশন জেড আন্দোলনের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এই বিক্ষোভের প্রায় 10 দিন পর অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তার সরকারের তরফে কখনোই আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি। তার দাবি, যারা গুলি চালিয়েছে তারা পুলিশ নয়। পুলিশের হাতে এমন অটোমেটিক বা অত্যাধুনিক অস্ত্র থাকে না। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। ওলির অভিযোগ, শান্তিপূর্ণ যুব আন্দোলনের মধ্যে পরিকল্পিতভাবে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে আন্দোলনকে হিংসাত্মক পথে ঠেলে দেওয়া যায়। তার কথায়, এই ষড়যন্ত্রের ফলেই বহু নিরীহ তরুণ প্রাণ হারিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র কাজ করছে। সময়ের সাথে সাথে সত্যিটা প্রকাশ্যে আসবে। ওলি জানান, তার পদত্যাগের পর আন্দোলনকারীরা ইচ্ছাকৃতভাবে কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে হামলা চালায়। আগুন ধরানো হয় সিংহদরবার সচিবালয়, হামলা করা হয় তার ব্যক্তিগত বাসভবনেও। এমনকি নেপালের জাতীয় মানচিত্র পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে তাকে সেনা হেলিকপ্টারে করে সরকারি বাসভবন ছাড়তে হয়েছিল। প্রথমে তাকে সেনার ঘাঁটিতে রাখা হয়, পরে গোপনে ভাড়া বাড়িতে আশ্রয় নিতে হয়। এই প্রসঙ্গে তিনি ফের মনে করিয়ে দেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিভাবে তার নেতৃত্বে নেপালের সংবিধান কার্যকর হয়েছিল। তার অভিযোগ, বর্তমানে সেই সংবিধান ও দেশের সার্বভৌমত্ব আঘাতের মুখে। তাই সব প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবিলা করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, 8 ও 9 সেপ্টেম্বরের আন্দোলনে অন্তত 70 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে 3 জন পুলিশকর্মীও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতি ইস্যু ঘিরে এই আন্দোলনের সূত্রপাত হয়। যুব সমাজের নেতৃত্বে হওয়া এই অভূতপূর্ব গণ আন্দোলন নেপালের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ওলির নতুন অভিযোগ ও মন্তব্য নেপালের অভ্যন্তরে বিতর্ককে আরও উস্কে দিল। পুজোর মুখে দক্ষিণবঙ্গে বিপর্যয়, আবহাওয়া দপ্তরের জরুরি সতর্কবার্তা। পুজোয় বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মনে একটাই প্রশ্ন, দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে? আনন্দে কি জল ঢালবে আবহাওয়া? সেই প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী 21 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতার জন্যও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে 22-23 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 26 সেপ্টেম্বরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যা 27 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তাই পুজোর দিনগুলোতে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে দপ্তরের তরফে জানানো হয়েছে, 24 সেপ্টেম্বর নাগাদ আরও নির্দিষ্ট পূর্বাভাস প্রকাশ করা হবে। অন্যদিকে পুজোর ঠিক আগে ডিভিসি ৪৯,৪৪১ কিউসেক জল ছেড়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি গালুদি থেকেও প্রায় ৩৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া মন্তব্য করেছেন, এটি সম্পূর্ণভাবে অমানবিক।